সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তীকালে এই গভর্নমেন্টের আমলে ওই কারখানার জমি সেন্ট্রাল গভর্নমেন্ট এসে তারা ওই এনটিসি না সরকারি কোনো প্রতিনিধি তারা এসে ওই জমিটা সিল করে দেয়, নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা তালা লাগিয়ে সেই তালাটা দিয়ে গেছে পৌরসভার কাছে, পৌরসভার চেয়ারম্যানকে। তারা এখন ওই জমির কেয়ারটেকার। মানুষ মুখে সব ফাঁকা করে দিল। অমরাবতী মাঠটার সম্বন্ধে জানবো। আমি বলছিলাম যে অমরাবতী মাঠে কেউ কিছু জানে না। ধরুন আপনার এই কামারহাটিতে থাকে না একজন মানুষ। এই অমরাবতী মাঠ এই বিখ্যাত হলো কি করে? কিভাবে দখলদারিটা চালাতো এবং সেই যে পরিকল্পনাটা কিভাবে হয়েছে সেটা জানবো। এবং মমতা ব্যানার্জি নিজে দেখলেন, বললেন না ওই মাঠ দখল করা যাবে না, এটা কে করেছে বন্ধ করতে হবে। এমন অবস্থায় এসে দাঁড়ালো যে পুরো প্রধানকেও সরিয়ে দেওয়া হলো, সরে যেতে বাধ্য করা হলো। কি দাঁড়ালো অমরাবতী মাঠ? অমরাবতী মাঠ হচ্ছে প্রায় 85 বিঘা জমি নিয়ে একটা জায়গা। তার মধ্যে কিছুটা জলাশয় ছিল। একটা এনজিও তাদের হাতে ওই জমিটা বহুকাল ধরে আছে, এবং জমিটা এইভাবেই আছে যে কোনো বিক্রি ইত্যাদি করা যাবে না। একমাত্র স্পোর্টস, কালচার এসব ব্যাপারে এটা ব্যবহার করা যাবে। আমাদের যখন পৌর বোর্ড ছিল, অনিমেষ মজুমদার যখন প্রথম আমাদের চেয়ারম্যান ছিলেন, অনিমেষ মজুমদার সেই সময় একটা মামলা হয়। সেই মামলা তিনি কাউন্টার করেন, একদল তারা জমিটা নিতে আসে। সেই সময় কোর্টের একটা ভার্ডিক্ট ছিল যে জমি যাদের হাতে আছে তাদের হাতেই থাকবে। তার যারা ট্রাস্টি তারা সকলেই এখন বেঁচে নেই, একজন দুজন থাকতে পারে বা তাদের বংশ পরম্পরায় কেউ থাকতে পারে। তখন হাইকোর্ট সেখানে অর্ডার দেয় যে এই জমি বিক্রি করা যাবে না, হস্তান্তরিত করা যাবে না। দুই হচ্ছে এই জমিকে ব্যবহার করতে হবে শুধু স্পোর্টস, এডুকেশন, কালচার এর জন্য। পরবর্তীকালে আমাদের পৌর বোর্ড যখন পুনরায় আবার আসে, তখন তারা একটা চেষ্টা করেছিল ওখানে একটা স্পোর্টস কমপ্লেক্স করা যায় কিনা। তার আগে ওই যখন ট্রাস্টিদের হাতে ওটা ছিল তখন ওখানে খেলাধুলা হতো, বিক্ষিপ্তভাবে হতো। ওরা একটা শিবির চালাতো শুনেছি। আর বিক্ষিপ্তভাবে ওই অঞ্চলের ছেলেমেয়েরা, আমাদের সোদপুর পানিহাটি খুবই খেলাধুলার ক্ষেত্রে অগ্রণী। সে ফুটবল হোক, ক্রিকেট হোক, সব খাতে ওখানে অনেকগুলো বড় বড় ক্লাব আছে, 3-4টে ডিস্ট্রিক্ট ক্লাব আছে যারা সিভির খেলাতেও পার্টিসিপেট করে, ফুটবলেও পার্টিসিপেট করে। তো সেই খেলাটা আস্তে আস্তে যা হচ্ছে বন্ধ হয়ে যেতে শুরু করে, কিন্তু একটা নিয়মিত খেলাধুলা ওখানে হতোই। এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের বড় কোনো মিটিংয়ের জন্য, আমি ওখানে যেমন জ্যোতি বোসের মিটিং হয়েছে, ওখানে মমতা ব্যানার্জির মিটিং হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের মিটিং হয়েছে, মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়েই হয়েছে, যেহেতু অন্য কেউ ছিল না, মিউনিসিপ্যালিটি সেটা হচ্ছে পারমিশন দেওয়া বা না দেওয়া হতো। এর আগে ওখানে বইমেলা হচ্ছিল, পরবর্তীকালে বইমেলা সেটা একটা উৎসবের আকার নেয়। 2011 মমতা ব্যানার্জির সরকার আসার পর ওখানে একটা উৎসব শুরু হয়, এবং আমার ধারণা যে ওই উৎসবের লাস্ট উৎসবের মাধ্যমেই একটা আর্থিক সুবিধার জন্য, সে উৎসবের সুবিধা হতে পারে, কারো ব্যক্তির পকেট ভর্তির জন্য হতে পারে, এই প্রশ্নটা আসে যে ওখানে একটা স্লোগান বাজারে চলে আসে যে তলায় হবে স্পোর্টস কমপ্লেক্স, উপরে হবে মাল্টি স্টোরি বিল্ডিং, তার মধ্যে আবার শপিং মলও হবে। এই খবরটা বাজারে আসতেই আমাদের ওখানকার যারা সিপিআইএম এর লোক, লেফট ফ্রন্ট, তারাই নিয়ে নাড়াচাড়া শুরু করে, তারাই নিয়ে মিছিল মিটিং করে, পৌরসভায় ডেপুটেশন দেয়। পরবর্তীকালে এপিডিআর তারাও কিছু ভূমিকা পালন করে। এই পালন করতে করতেই একটা মামলা হাইকোর্টে যায়। ওই পুরনো মামলার ধরে, যখন অনিমেষ মজুমদার ছিল সেই মামলার রেস ধরেই এই মামলাটা হয়। মাঝখানে বিভিন্ন প্রচার মাধ্যম তারা দেখাতে শুরু করে,
তারা দেখানোর কারণে ওটা আরও বেশি জানাজানি হয়, এবং মুখ্যমন্ত্রী হয়তো নিজে জানুক বা তার অফিসাররা জানিয়েছেন, কিন্তু শুধু চেয়ারম্যান এটা একটা করেছেন, আই ওন্ট বিলিভ। এই চেয়ারম্যান যে তিনি ছিলেন, তার এমন কোনো সামর্থ্য নেই যে একা একা একটা জমি, অত বড় জমি 85 বিঘার জমি, ওখানে এমপি আছে, আদার্স চেয়ারম্যানরা আছে, চেয়ারম্যান ইন কাউন্সিল আছে, ওখানে তার সবার উপরে এমপি আছে, এত সকলের ভাবনার বাইরে গিয়ে ওখানে এরকম একটা হবে, এটা আমার ভাবতে অসুবিধাই হয়। যাক, আমাদের পার্টির নাড়াচাড়া, বামফ্রন্টের নাড়াচাড়া, এপিডিএ এর নাড়াচাড়া, সকলের ইচ্ছা এবং সর্বোপরি পানিহাটির মানুষের চাহিদা এবং ক্ষোভ বিক্ষোভ, তার কারণে, এবং সেটা নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী যখন আছেন তিনি বিভিন্ন সোর্সকেই ব্যবহার করেন, পুলিশকে ব্যবহার করেন, ইন্টেলিজেন্সকে ব্যবহার করেন, তার মধ্যে দিয়ে বোঝেন। এমনিতেই পানিহাটি পৌরসভার ভয়ঙ্কর অবস্থা, নালা নর্দমা জঞ্জাল পরিষ্কার হয় না ওটা পানিহাটি জুড়ে, পানীয় জলের সমস্যা মেটে না, গ্রীষ্মকালে লোকে পানীয় জল পায় না, খুবই খারাপ অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে চেয়ারম্যানকে সরিয়েছেন, ঠিক আছে, একজন না কাউকে তো বলির পাঠা করতেই হয়, সেই বলির পাঠা করেছেন, ঠিক আছে, কিন্তু আমি দাবি করব মুখ্যমন্ত্রীর কাছে, এবং পানিহাটির মানুষ শুধু নয়, পানিহাটির আশেপাশে কামারহাটি, ওপাশে খড়দা, তারাও জানতে চাই যে এত বড় একটা জায়গা, সেই জায়গাটা কে বা কারা এই পদক্ষেপ নিতে সাহস পেল, মুখ্যমন্ত্রী সেটাও খুঁজে বার করা দরকার। না শুধু আপনি পুরো প্রধানকে দেখেছেন যখন স্টেটমেন্ট দিচ্ছেন, ববি হাকিমের ফোন গেল যে আপনাকে ছাড়তেই হবে, দিদির রিকোয়েস্ট, এই যে ব্যাপারটা যখন হলো, তখন বললো আমি মানে বেজায় বেকায়দায় পড়েছিলেন লোকটা, তার স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে। আমি বলছি বলির বকরা হোক বা যাই হোক, কি কারণে ঠিক এইটা করতে হলো? অন্য বড় মাথা না থাকলে উনি করতে পারতেন না, সেই আপনারা দেখলেই বুঝবেন। কামারহাটি তো বিখ্যাত হয়ে গিয়েছে যে জায়েন্ট সিং এর মতো লোকজন, তারপরে আবার এই পানিহাটি। হ্যাঁ, এটা সমস্যা হচ্ছে যে এটা উনি যে মাত্রার লোক, যেভাবে পৌরসভা চালান, উনি একক সিদ্ধান্তে এত বড় একটা ঘটনা ঘটাবে, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। উনি হয়তো জানেন, কিন্তু ওনাকে কেউ পরিচালনা করেন, গোটা পানিহাটির মানুষ জানে পৌরসভার চেয়ারম্যান পৌরসভা চালান না, পৌরসভার বাইরে যারা আছেন তারা পৌরসভা চালান। আপনি কি তাহলে মনে করেন যে ওই যে মাথাটা আড়াল রয়ে গেল, সেই মাথাটা ধরা পড়লে অনেক ওপর পর্যন্ত যেতে পারে? অনেক যাবে, অনেকে যাবে, খুঁজে বার করা উচিত। তৃণমূল তো এত সব বড় বড় এইসব কথা বলে তাদের খুব একটা, মুখ্যমন্ত্রী একটা মহান কাজ করেছেন এটা বার করতে চাইছে, তাহলে এটা খুঁজে বার করুক না। এই চেয়ারম্যান কার নির্দেশে, কি উদ্দেশ্যে, কাদের স্বার্থে এই ঘটনা ঘটালেন, তাহলে যদি সত্যি সত্যি সেটা বার করতে চান, আর তা না হলে নিজের একজনকে বলির পাঠা করে সকলকে বাঁচাতে চান, এটা ছাড়া আর এর বাইরে আমি কিছু ভাবতে পারছি না। বেশ, আমি একটা বিষয় মানুষ যেটা ভাবতে পারেনি বা বেশ কিছু অংশের মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমি ঠিক একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমি বলছি সিপিএম সমস্ত মানুষকে একটা সময় নাকি প্রায় মেরে ধরে একেবারে কবরে পাঠিয়ে দিচ্ছে, মাটির তলায় করছে, এবং এই অঞ্চলে বেশ খানিকটা রটে গেল একদম উত্তর দমদম পৌর সভা ওই অঞ্চল পর্যন্ত মানস মুখার্জি টেক্স মেকর সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলছে, প্রায় টেক্স মেকো খালি হয়ে গেল গেল রব। এই গেল রবটা কি সত্যি প্রচার ছিল? আপনি জানতেন? আপনি কমব্যাক করতে পারেননি 2000? প্রথম কথা, যারা বলছেন তারা ঠিক বলছেন না, কারণ টেক্সমেকোর কোনো জিনিস সরেনি, টেক্সমেকোর কোনো জিনিস সরেনি, এবং টেক্সমেকো এখন বকলমে কামারহাটির এমএলএ তিনিই চালান, অর্থাৎ যে কোনো নেগোসিয়েশন করতে হলে, এবং আমার শেষ করতে দিন তাহলে বুঝবেন। প্রথমত হচ্ছে যে টেক্সমেকো কারখানা টাটাদের কারখানা, তারা সেই কারখানা চালাচ্ছেন, এবং এই কারখানা মূলত রেলের ওয়াগন তৈরি করা দিয়ে শুরু হয়েছিল, এখন পার্মানেন্ট লেবার কমতে কমতে একেবারে তলানিতে গেছে, সবটাই কন্ট্রাকচুয়াল হচ্ছে, এবং সেই কন্ট্রাকচুয়াল করার সুযোগ এই সময়কালে, সেই 12 বছরে
যে পরিমাণ সুযোগ পেয়েছেন, তাহলে মালিকরা লাভবান হচ্ছেন। এই যে কদিন আগে 29 নম্বর ওয়ার্ডে কামারহাটি তৃণমূলের একজন আরেকজনকে গুলি চালালো, এই যে নিজেদের মধ্যে মারপিট হচ্ছে, এই মারপিটের কারণটা কি? এই মারপিটের কারণ হচ্ছে ওই টেক্সকো কারখানা এলাকায় ওদের যে এক্সেস মাল বেরোয়, এক ধরনের ওয়েস্টেজ মাল বেরোয়, যার মধ্যে লোহাও থাকে, কখনো কখনো কয়লা, সামান্য কয়লার টুকরোও থাকে, এবং প্রতিদিন 20, 25, 30টা গাড়ি মাল বেরোয়, এবং সেগুলো কে নেবে, কারা সাপ্লাই করবে, কাদের হাতে থাকবে, কারা এটা চালাবেন, তা নিয়ে তো ওখানকার কাউন্সিলরের সঙ্গে এবং কাউন্সিলরের সঙ্গে যে সমাজ বিরোধীরা আছে তাদের সঙ্গে আরেক দল সমাজ বিরোধীর বিরোধ। আপনি যান ওখানে, ওই টেক্সকো এলাকায় গেলেই সবাই বলবে যে এটাই বিরোধ এখানে। কাজে টেকনোকন যে ডেটা ওরা বলছে সেটা আজকে আমাদের আমল থেকে না, মইনি মিল কারখানা। কি করছেন রাজ্য সরকার? এই মইনি মিল কারখানা অরিজিনালি ছিল এনটিসি, ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন হাতে। সেই এনটিসি তার হঠাৎ করে বন্ধ করে দেয়। আমাদের সরকার চেষ্টা করে, দু একজন মালিকের সঙ্গে কথাও হয়, প্রাইভেট ওনার এন্টারপ্রেনারের সঙ্গে কথাও হয় যে তারা ওই অবস্থাতেই কারখানাটা নেবে। মাঝখানে সমস্যা হয় কি, বছরের পর বছর যে কারখানাটা বন্ধ হয়ে গেছে তাদের গ্র্যাচুইটি, তাদের প্রভিডেন্ট ফান্ড, তাদের বকেয়া টাকা, এগুলো তারা পায়নি। এমনকি সিকিউরিটিদের যে টাকা দেওয়া এনটিসি, সেটাও বন্ধ করে দেয়। তার ফলে ওটা পাহারা দেবে কে? পাহারা দেওয়ার জন্য তো পাহারাদার লাগবে, যার সম্পত্তি সে পাহারা দিচ্ছে না। ওয়ার্কাররা যারা কাজ করতো তারা এখন কেউ এখানে সবজি বিক্রি করছে, ওখানে সবজি বিক্রি করছে, বা ভ্যানে করে নিয়ে কিছু বিক্রি করছে, এইভাবে তাদের সংসার চলছে। যারা ওখানে আছে কিছু পরিবার ওই মইনি মিল কোয়ার্টারে, তারা তাদের বিভিন্ন রকমের পেশা, ঘরোয়া পেশা শুরু করেছে। তাহলে পাহারা দেবে কে? ওয়ার্কাররা তো পাহারা দেবে। আপনি মইনি মিলের এলাকাটা দেখে আসবেন, পিছনের জায়গাটা, ওদিকের জায়গাটা, যেটা রেল লাইন দিয়ে, রেল লাইনের গা ধরে, এবং এদিকে 2 নম্বর রেল গেট ধরে, প্র্যাকটিক্যালি ওখানে জনবসতিহীন। জনবসতি এলাকায় হলেও তবু ছিল, কিন্তু কে পাহারা দেবে? একটা সরকারি সম্পত্তি, তার রক্ষার দায়িত্ব কে, কার? সরকারি সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তীকালে এই গভর্নমেন্টের আমলে ওই কারখানার জমি সেন্ট্রাল গভর্নমেন্ট এসে, তারা ওই এনটিসি না সরকারি কোনো প্রতিনিধি, তারা এসে ওই জমিটা সিল করে দেয়, নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা তালা লাগিয়ে সেই তালাটা দিয়ে গেছে পৌরসভার কাছে, পৌরসভার চেয়ারম্যানকে। তারা এখন ওই জমির কেয়ারটেকার। মানুষ মুখে সব ফাঁকা করে দিল। ওখানে ওইসব অঞ্চলে 2011 থেকে আজ পর্যন্ত আমাদের কোনো ইলেকশনে, আমাদের কমিউনিটির ইলেকশনে, ডে অফ ইলেকশন কাজ করতে পারে আমাদের পার্টি কর্মীরা? ওখানে কি পুলিশ বিভিন্ন লোককে সিকিউরিটি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করছে, কাউকে জেড প্লাস করে দিচ্ছে, কাউকে জেড ক্যাটাগরি করে দিচ্ছে। তো ওই জায়গাটা প্রোটেকশন দেওয়ার জন্য আপনি 6টা ফোর্স লাগাতে পারছেন না স্টেট গভর্নমেন্ট, কারণ আপনার পৌরসভা তো ওই জমির এখন কেয়ারটেকার। যে যা বলছে, সমস্যা, অসুবিধা হচ্ছে এই যে কামারহাটি, বড়নগর বা পানিহাটি এইসব জায়গায় কিছু হলেই, উত্তর দমদম কিছু হলেই মানস মুখার্জির নাম চলে আসে। এই তো মানস মুখার্জির উত্তর। দেখুন না, আরো তো উনি বলেছিলেন সব কারখানা খুলে দেবো। উনি যেদিন শপথ নেন সেদিন উইমকো কারখানা বন্ধ হলো, তারপরে হলো আমাদের পানামা ব্লেড কারখানা বন্ধ হলো, তারপরে ইন্ডিয়া ফয়েলস বন্ধ হলো। সেই জমি এখন বিক্রি হয়ে গেছে। না, আপনি তার মানে বলতে চাইছেন 56,000-এর গল্পটা কি গল্পই রয়ে গেছে? 56,000-এর গল্প, আরে হলে তো তাহলে তো আমাকে এতদিন ওরা নিয়ে চলে যেত কোথাও না। 11-র পরে তো ওরা গভর্নমেন্ট করেছিল, তাহলে তো আমার এখন জেলখানায় জায়গা হতো, আমার বিরুদ্ধে সরকারি মামলা হতো, আমি পালিয়ে বেড়াতাম অথবা জেলে থাকতাম। এতদিন করলেন না কেন? যেটা ভোটের আগে পর্যন্ত বক্তৃতা করেছেন সেই কাজটা ভোটের পরে করলেন না কেন?
কাজে এসব বলা সহজ, বক্তৃতা প্রচুর হয়। দু একটা বক্তৃতায় আমি মানহানির মামলাও করেছি, নোটিশও করেছি, তারপরে সেই বক্তৃতা বন্ধ হয়ে গেছে। এখন কে কোথায় পাড়ার এসে বলছে সেটা তো আর খুঁজে বার করা সম্ভব না। কামারহাটির মানুষ জানে আমি কেমন, পানিহাটির মানুষ জানে আমি কেমন, উত্তর দমদমের মানুষ জানে আমি কেমন, আমার ভূমিকা কি। কাজে অন্য কাই বলছে কি বলছে না ওটা আমি ওন্ট বদার।